আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই মুহূর্তে সবথেকে বড় খুশির সংবাদ হলো অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। গতকাল থেকেই তার আসার গুঞ্জন ঘুরে ফিরেছিল সারা দেশে, কিন্তু অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তিনি ঢাকায় অবতরণ করলেন এবং তাকে পেয়ে দেশের হাজারো মানুষ এতটা খুশি হয়েছে, ততটা খুশি তারা হাসিনার পতনের কারণেও হয়নি। আপনারা সকলেই জানেন যে প্রায় 3 থেকে 3.5 বছর আগে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এই হাসিনা স্বৈরাচার সরকারের কারণেই দেশ থেকে চলে গিয়েছিলেন এবং এতদিন তিনি নির্বাসনে ছিলেন, মালয়েশিয়াতে অবস্থান করছিলেন। সেখানে থেকেও কিন্তু তিনি থেমে থাকেননি, তার ধর্ম প্রচারের যেই কাজ সেই কাজগুলো তিনি করে যাচ্ছিলেন এবং মানুষ তাকে এক কথায় দেশের নতুন প্রধানমন্ত্রীর মতো বরণ করে নিচ্ছেন এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটাকে কিন্তু মানুষ ব্যক্ত করছেন বিভিন্নভাবে। আপনারা হয়তো স্ক্রিনে এতক্ষণে সে সমস্ত কিছু দৃশ্য দেখতে পেয়েছেন এবং তিনি দেশে আসার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের সর্বশ্রেণী সর্ব ধর্মের, তারপরে সর্ববর্ণের, সর্বদলের যে সমস্ত মানুষরা রয়েছে সকলেই খুশি হচ্ছেন, অনেকে মিষ্টি বিতরণ করছেন এবং যেহেতু তিনি আবার দেশে ফিরে এসেছেন, আবারও নতুন করে তিনি মাহফিলের মাঠগুলো কাঁপাবেন এবং মানুষকে ধর্মের দাওয়াত দিবেন। নতুন করে তিনি আগের মতো বাংলাদেশেই থাকা শুরু করবেন এবং বাংলাদেশের মানুষের মাঝে তিনি দিনের দাওয়াতকে পৌঁছে দিবেন বলেই জানা গেছে। বিচার বিভাগ এখনো অনেকাংশেই এবং অনেকটাই আওয়ামী লীগের বিচার বিভাগ বলা যায়। মানে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত যে সকল বিচারক এবং যারা আওয়ামী লীগের আমলে ব্যাপক দুর্নীতির সাথে জড়িত, আপনার অন্যায়ের সাথে জড়িত এবং মিথ্যা বানোয়াট রায় দেওয়ার ক্ষেত্রে যারা সিদ্ধ হস্ত ছিলেন, এরকম বিচারকরা এখনো বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চেয়ারে বসা। তো এরকম ব্যক্তিদের দিয়ে এদেশের জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে, কিভাবে ন্যায় বিচার পেতে পারে? আমরা তো এই জায়গায় আসলে বড় ধরনের একটা শঙ্কার মধ্যে আছি। গতকালকেও বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবীর সাথে কথা হলো, যিনি এই সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি নিজেই বললেন যে হাইকোর্ট ডিভিশন থেকে এখন পর্যন্ত কাউকে সরানো হয় নাই। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশন রয়েছে, এই হাইকোর্ট ডিভিশনে প্রায় 80 জনের মতো বিচারক আছেন, 76 থেকে 80। এই বিচারকরা অনেকেই হাসিনার আমলে ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত এবং নানান অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে এবং এত শত অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখনো আমাদের বিচার বিভাগে বহাল তবিয়তে আছে। তো তারা এখনো বিচার বিভাগে বহাল তবিয়তে থাকলে এই বিচার বিভাগ দিয়ে কিভাবে বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পেতে পারে বা ন্যায় বিচার পাবে বলে আপনারা মনে করেন? দুদক একটু খোঁজ নিলেই জানতে পারবে। দুদক কেন খোঁজ করছে না তার বিরুদ্ধে? এগুলো আমাদের আসলে অনেক কিছু ভাবায়। এরকম অসংখ্য জাস্টিস এখনো চেয়ারে বসা। এখন যারা হাসিনার আমলে 2 নম্বর চুরি বাটপাড়ির সাথে জড়িত, ওই বিচারপতির কাছে আমি বিচার প্রার্থনা কিভাবে করি বলেন? যিনি আমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, এরকম একজন ব্যক্তির কাছে বাংলাদেশের নাগরিকরা কিভাবে ন্যায় বিচার প্রত্যাশা করতে পারে? কিভাবে সম্ভব? তাহলে এই সরকারের উচিত ছিল না এই সকল 2 নম্বর চোর এদেরকে বলা হয়, এই জাস্টিসদের অনতিবিলম্বে পদ থেকে বহিষ্কার করে তাদেরকে গ্রেপ্তার করা? তাহলে সরকার কেন করলো না, কেন করছে না? এটি আসলে আমাদের অবশ্যই পরিষ্কার একটা জবাব এই সরকারকে দিতে হবে। আমরা এই জন্যই বলেছি, বিচার বিভাগকে কলঙ্ক মুক্ত না করতে পারলে এদেশের মানুষ ন্যায় বিচার পাবে না। তাই অনতিবিলম্বে এই বিচার বিভাগকে কলঙ্ক মুক্ত করতে হবে। আর কলঙ্ক মুক্ত তখনই হবে যখন ওই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রত্যেকটা বিচারপতিকে অপসারণ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেদিনেই এবং আপিলিয়েট ডিভিশনের যারা ছিলেন, আমরা কিন্তু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছি। তারা একটা কু করার সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের দিকে আগাচ্ছিলেন। আমরা জানার সাথে সাথে ছাত্র জনতা সর্বোচ্চ আদালত ঘেরাও করে ওই হাসিনার প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু সেদিনই বের করেছে। সাথে সাথে আপিলিয়েট ডিভিশনের যারা ছিলেন তারাও কিন্তু বাধ্য হয়েছে পদত্যাগ করতে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা বহাল তবিয়তে চেয়ারে বসা। তাহলে যারা এখনো আপনার বহাল তবিয়তে চেয়ারে বসা আছে, আপনি যাচ্ছেন তার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য। এখন হাসিনার আমলে যিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, অন্যায়ভাবে অবৈধভাবে
হাসিনা যাকে প্রমোশন দিয়ে হাইকোর্টের জাস্টিস বানিয়েছেন, বিচারপতি বানিয়েছেন, এবং হাসিনার আমলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, এরকম ব্যক্তিদের কাছ থেকে এই স্বাধীন বাংলাদেশের জনগণ কিভাবে ন্যায় বিচার পেতে পারে? আমার তো বুঝে আসে না। এই সরকারের উচিত ছিল দায়িত্ব পাওয়ার পর দিনেই ওই সকল করাপ্টেড 2 নম্বর বিচারপতিদের বহিষ্কার করে রায় দিয়েছিলেন। সেই বিচারপতি এখনো কিভাবে চেয়ারে বসা থাকে আপনি বলেন, আপনারা বলেন। তাহলে এই সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাজটা কি? উনি দেখতে পাচ্ছেন না যে ওই সকল বিচারকরা মিথ্যা মামলায়, বানোয়াট ভিত্তিহীন মামলায় বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের নানাভাবে হয়রানি করেছে? তাহলে ওই বিচারক কিভাবে এখনো চেয়ারে থাকে? সে তো বিচারকের শপথ ভঙ্গ করেছে এবং বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এই সরকারের উচিত ছিল তাকে অনতিবিলম্বে বহিষ্কার করে, গ্রেপ্তার করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কারণ তিনি বিচারকের নামে কলঙ্ক, বিচারপতির নামে কলঙ্ক তিনি। তারা এখনো চেয়ারে বসা কিভাবে, আসলে আমার বুঝে আসে না। তারা এখনো কিভাবে বহাল তবিয়তে বসা রয়েছে। গতকাল যে আইনজীবীর সাথে আমাদের কথা হলো, তিনি অবাক একটি তথ্য দিলেন। এখনো এই মন্ত্রীপাড়ায়, আমাদের এই কি বলে মিন্টু রোড এলাকায় সোনা জাহাঙ্গীর নামে একজন আছেন, সর্বোচ্চ আদালতের বিচারপতি। অনেকে তাকে সোনা জাহাঙ্গীর বলে, জাহাঙ্গীর, জাস্টিস জাহাঙ্গীর। তিনি এখনো তার বাংলোতে আছেন, সরকারি বরাদ্দকৃত বাংলো। তো আমি ওই আইনজীবীকে জিজ্ঞেস করলাম, ভাই তো তিনি এখনো কিভাবে বাংলোতে? বলে বিচারপতিরা অবসর নেওয়ার পরে কিংবা তাদেরকে অব্যাহতি দেওয়ার পরে, যেভাবে হোক চাকরি শেষ হওয়ার পরেও 1 বছর সরকারি বাসভবনে থাকতে পারেন। এটা তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা অনার, একটা সম্মান দেওয়া হয় যে 1 বছর পর্যন্ত তিনি থাকতে পারেন। তো ওই সোনা জাহাঙ্গীর নাকি প্রচন্ড আতঙ্কে আছেন, ভয়ে আছেন। ওই আইনজীবী বলে, আমি যখন জানলাম তিনি এই বাসভবনে আছেন, তো গিয়ে দেখি তিনি প্রচন্ড রকম ভীত, আতঙ্কিত। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এতটা আতঙ্কিত কেন? বলে, যা বাইরে অবস্থা, আসলে জাননি কিভাবে থাকি, এই একটা অবস্থা। আসলে এই যে জাহাঙ্গীর সাহেব, সোনা জাহাঙ্গীর কেন? তিনি নাকি ওই দুদকের কোন এক ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন। তো যত সোনা চোরাচালানের মামলা সব তার কাছে যাইতো। তো উনি ওই আসল সোনাকে নকল সোনা বানাতে 1 মিনিটও তো নাকি তার সময় লাগতো না। মানে আসল সোনাকে তিনি নকল সোনা বানিয়ে রায় দিতেন। তো এইভাবে তার আদালতের নাম পড়ে গেল সোনা জাহাঙ্গীর। এই হচ্ছে অবস্থা। তো এই যে দেখেন, একজন ব্যক্তির নাম বললাম, সে কিন্তু এখনো বাইরে। এই ব্যক্তিটা হাসিনার আমলে কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে